আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকের সেশনে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইনসুলেটর। ইনসুলেটর কি? ট্রান্সমিশন লাইনে আমরা একটা অঞ্চল থেকে আরেকটা অঞ্চলে একটা লম্বা পথে যে পাওয়ারগুলোকে ট্রান্সমিট করছি সেগুলো ডেফিনেটলি একটা ওভারহেড টাওয়ারের মাধ্যমে আমরা ট্রান্সমিট করছি। এবং ওভারহেড যে লাইনগুলো আছে সেই ওভারহেড লাইনের টাওয়ারের সাথে কিন্তু কন্ডাক্টরগুলো ডিরেক্টলি কানেক্টেড থাকে না, আমরা একটা ইনসুলেটরের মাধ্যমে কানেকশন করি। এতে করে কি হয় যে ফ্ল্যাশ ওভার ভোল্টেজ বা অতিরিক্ত যে ভোল্টেজগুলো সেই ভোল্টেজগুলো যেন সরাসরি এই টাওয়ারের মধ্যে দিয়ে গ্রাউন্ড যাতে না হতে পারে সেজন্য আমরা ইনসুলেটরগুলোকে ব্যবহার করি। আমরা সাধারণত যে ইনসুলেটরগুলো বেশি ব্যবহার করি বিশেষ করে ওভারহেড ট্রান্সমিশন লাইনে। ওভারহেড ট্রান্সমিশন লাইন বলতে কি বুঝি? ওভারহেড ট্রান্সমিশন লাইন সাধারণত আমরা যেটা বুঝি সেটা হচ্ছে 66 কিলোভোল্টের উপরে যে ট্রান্সমিশন লাইনগুলো আছে সেই লাইনগুলোকে আমরা সাধারণত ওভারহেড ট্রান্সমিশন লাইন বলি, এবং যার হাইট সাধারণত 55 থেকে 60 মিটারের বেশি হয়। আচ্ছা, এখন এই যে ইনসুলেটরের কথা যেটা বলছি, আমরা দুই ধরনের ইনসুলেটর সবচেয়ে বেশি ব্যবহার করি এই ট্রান্সমিশন লাইনগুলোতে। একটা হচ্ছে সাসপেনশন টাইপ ইনসুলেটর, যেটা সাধারণত আমরা যখন ঢাকা থেকে বা একটা লম্বা রাস্তা যখন যাই তখন দেখব রাস্তার পাশে বিশাল বিশাল টাওয়ারগুলো থাকে, ট্রান্সমিশন লাইনের টাওয়ার। সেই টাওয়ারের মধ্যে যে ঝুলে ঝুলে থাকা যে ইনসুলেটরগুলো সেইগুলো হচ্ছে সাসপেনশন টাইপ ইনসুলেটর। আরেক ধরনের ইনসুলেটর আছে যে ইনসুলেটরকে আমরা ঠিক এইভাবে দেখি, অর্থাৎ হরিজেন্টাল ওয়াইজে দেখি। হরিজেন্টাল ওয়াইজে যে ইনসুলেটরগুলোকে দেখি সেগুলোর নাম হচ্ছে স্ট্রেইন টাইপ ইনসুলেটর। আমরা আজকের সেশনে যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই যে ইনসুলেটরগুলো, এই ইনসুলেটরগুলোর ইফিসিয়েন্সি কেমন হতে পারে বা ইফিসিয়েন্সিগুলো আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারি। একই সাথে একটা সিম্পল একটা ইনসুলেটরগুলোকে আমরা তার ক্যারেক্টারিস্টিক্স বোঝার চেষ্টা করব। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি একটা লম্বা বড় টাওয়ার আছে। সেই টাওয়ারের সম্পর্কে আমরা আশা করছি আপনারা সবাই জানেন। এগুলোকে বলা হয় হচ্ছে আর্ম। তিনটা আর্ম আছে যেহেতু তিনটা ফেস। এটা অনেক ছাত্রই জিজ্ঞেস করে যে দুপাশে দেওয়ার মানে কি, অর্থাৎ এক পাশ দিয়ে যাচ্ছে এক পাশ দিয়ে আসছে। এটা আমি প্রায় ক্লাসে বলে থাকি। তো যাই হোক, এই যে ইনসুলেটরগুলো আছে সেই ইনসুলেটরগুলোর এই যে নিচের যে জায়গাটা আছে, অর্থাৎ একটা দুইটা তিনটা, এই যে তিনটা দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় ডিস্ক। ডিস্কের সাথে আমরা এখানে যে দেখতে পাচ্ছি কিছু পয়েন্ট থাকবে, এই পয়েন্টগুলোকে বলা হয় পিন। অর্থাৎ এই পিনগুলোর সাথে একজন আর মানে একটা ডিস্কের সাথে আরেকটা ডিস্ক এইভাবে লেগে থাকবে। আর এই যে নিচে যে ডিস্কটা আছে, ডিস্কের নিচে যে জায়গাটা আছে, এখানে হচ্ছে আমাদের কন্ডাক্টরগুলো হ্যাং করানো অবস্থা থাকে বা ক্লাম্পিং করে রাখা হয়। তাহলে এই যে এক নম্বর ডিস্ক, এটা আমরা এটাকে বলবো হচ্ছে এক নম্বর ডিস্ক, এটাকে বলবো দুই নম্বর ডিস্ক, এটাকে বলবো তিন নম্বর ডিস্ক। আমরা যখন ইফিসিয়েন্সি ক্যালকুলেট করব, ইফিসিয়েন্সি ক্যালকুলেট করার জন্য আমরা যে সূত্রটা ব্যবহার করি সেই সূত্রটা হচ্ছে এরকম: ভোল্টেজ অ্যাক্রস দ্য ফেজ। অর্থাৎ আমরা এখানে প্রথমে বলে নিয়েছিলাম যে এখানে তিনটা ফেজ আছে, তাহলে একটা ফেজ বলতে কি বোঝানো হচ্ছে, এই যে এই ফেজের যে টোটাল যে ভোল্টেজটা সেই ভোল্টেজটা রিপ্রেজেন্ট করা হচ্ছে ভোল্টেজ অ্যাক্রস দ্য ফেজ ডিভাইড বাই n, n represent for number of conductor used in that phase। অর্থাৎ এই ফেজে কয়টা কন্ডাক্টর আছে? এই ফেজে তিনটা কন্ডাক্টর আছে, তাহলে এখানে হবে হচ্ছে 3। আর এখানে যে ফেজ ভোল্টেজটা আছে আমি ধরে নিলাম এখানকার ফেজ ভোল্টেজ হচ্ছে 28 কিলোভোল্ট। যেহেতু আমরা বলছি হাই ভোল্টেজ, তাহলে ডেফিনেটলি এখানে কিলোভোল্ট হবে রাদার দ্যান ভোল্ট। ভোল্টেজ নিয়ারেস্ট টু দি কন্ডাক্টর। ভোল্টেজ নিয়ারেস্ট টু দ্য কন্ডাক্টর বলতে কি বোঝাচ্ছে? কন্ডাক্টরটা কোথায়? আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম কন্ডাক্টরটা হচ্ছে এই জায়গাটায়, অর্থাৎ এই যে ডিস্কটা আছে সেই ডিস্কের সাথে যে লাগানো আছে এটা হচ্ছে কন্ডাক্টর। তাহলে এই ডিস্কের ভোল্টেজটাকে রিপ্রেজেন্ট করছে ভোল্টেজ নিয়ারেস্ট টু দি কন্ডাক্টর, অর্থাৎ এই জায়গার ভোল্টেজটা আমরা ধরে নিলাম এই জায়গার ভোল্টেজটা 9। জাস্ট আমি এক্সাম্পল হিসেবে ধরছি। তাহলে আমরা যদি এখানে লিখি 28, এখানে যদি লিখি 9, অর্থাৎ 28/3 ইন্টু 9, অর্থাৎ 27, আর উপরে হচ্ছে 28। তাহলে কি হচ্ছে? অলমোস্ট 0.9, অলমোস্ট। আমি যেহেতু ক্যালকুলেটর আমার কাছে নেই তাহলে আমরা বলতে পারবো, এবং অবশ্যই এখানে কিন্তু 100%।
100%, তাহলে অলমোস্ট 90%-এর মতো ইফিসিয়েন্সি হচ্ছে। এটা হচ্ছে একটা সিম্পল ক্যালকুলেশন। এখন প্রশ্ন হচ্ছে এই যে আমি যে পিনগুলোর কথা বলেছি, মানে যেখানে একটা কন্ডাক্টর আরেকটা দুঃখিত একটা ডিস্কের সাথে আরেকটা ডিস্ক যেখানে জয়েন করা অবস্থা থাকে সেটাকে আমরা বলছি পিন, অর্থাৎ এখানে একটা পিন থাকে। আমরা এই যে ইনসুলেটরটাকে আমরা যদি একটা ইকুইভ্যালেন্ট ফিগার ড্র করি তাহলে খেয়াল করেন প্রত্যেকটা ডিস্কের জন্য অর্থাৎ 1 নম্বর ডিস্ক, 2 নম্বর ডিস্ক, 3 নম্বর ডিস্কের জন্য আলাদা আলাদা যে ক্যাপাসিটেন্সগুলো তৈরি হচ্ছে সেই ক্যাপাসিটেন্সগুলোর নাম হচ্ছে সেলফ ক্যাপাসিটেন্স অর মিউচুয়াল ক্যাপাসিটেন্স। অর্থাৎ এই ডিস্কের রেসপেক্টে এটা একটা ক্যাপাসিটেন্স, এটার জন্য এটা একটা ক্যাপাসিটেন্স, এটার জন্য এটা একটা ক্যাপাসিটেন্স ইফেক্ট তৈরি হয়। দিস ইজ কল্ড সেলফ ক্যাপাসিটেন্স অর মিউচুয়াল ক্যাপাসিটেন্স। আর এই যে পিনটা, এই পিনটার সাথে আর এই যে টাওয়ারের যে বডিটা, আমি এই টাওয়ারটাকে আবার পাশে দেখেন আরেকটা চিত্র ড্র করেছি, এটা হচ্ছে সেই টাওয়ারটা। অর্থাৎ এই পিনের সাথে আর এই পিনের সাথে এখানে যে ক্যাপাসিটেন্সটা তৈরি হচ্ছে সেই ক্যাপাসিটেন্স ইফেক্টটার নাম হচ্ছে শান্ট ক্যাপাসিটেন্স। অনুরূপভাবে এখানে একটা ক্যাপাসিটেন্স ইফেক্ট তৈরি হচ্ছে যেটার নাম হচ্ছে শান্ট ক্যাপাসিটেন্স। ঠিক এভাবে ক্যাপাসিটেন্সগুলো তৈরি হবে। এবং এই যে মিউচুয়াল ক্যাপাসিটেন্স বা সেলফ ক্যাপাসিটেন্স আর এইখানকার যে শান্ট ক্যাপাসিটেন্স, এই দুটোর মধ্যে রিলেশনটা কি? রিলেশনটা হচ্ছে এই ক্যাপাসিটেন্স যেটাকে আমরা সাধারণত ধরে নেই, আমি বলছি এটাকে জি কেন বলছি? বিকজ পিন থেকে গ্রাউন্ড পর্যন্ত, এই জন্য আমরা এটাকে নাম বলছি পিন টু গ্রাউন্ড ক্যাপাসিটেন্স। তাহলে আমি কি বললাম মাত্র, যে রিলেশন বিটুইন দিস ক্যাপাসিটেন্স অ্যান্ড দিস ক্যাপাসিটেন্স রিপ্রেজেন্ট ফর কে। কে হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, যে ভ্যালুটা অবশ্যই নির্ভর করবে এই যে ক্যাপাসিটেন্স বা এই যে আমরা ডিস্কগুলো ব্যবহার করছি এই ডিস্কগুলোর কোয়ালিটির উপরে অবশ্যই। সাধারণত এই কের মান 0.1 থেকে 0.2 এর মধ্যে ভ্যারি করে। অবশ্যই আমি আবারও বলছি এটা কি ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি হচ্ছে, আমার যে ইনসুলেটরগুলো তৈরি করছে সেই ইনসুলেটর, হোল ইনসুলেটর অ্যালং উইথ দ্য ডিস্ক, এটার কোয়ালিটি কেমন, কি ম্যাটেরিয়ালস, তার উপর নির্ভর করবে এই কের মানটা। তাহলে কে বলতে কি বোঝাচ্ছে? কে বলতে বোঝাচ্ছে পিন টু গ্রাউন্ড ক্যাপাসিটেন্স, যেটা হচ্ছে এই ক্যাপাসিটেন্সটা। আর আরেকটা যে ক্যাপাসিটেন্স যেটাকে আমরা বলছি সেলফ ক্যাপাসিটেন্স বা মিউচুয়াল ক্যাপাসিটেন্স, সেটা হচ্ছে এইটা। তাহলে আমরা লিখতে পারি সিজি ডিভাইড বাই সি। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? সিজি ইকুয়ালস টু কে অফ সি। সিজি বলতে বোঝাচ্ছি এই যে এখানকার যে ক্যাপাসিটেন্সটা বা এখানকার যে ক্যাপাসিটেন্সটা বা এখানকার যে ক্যাপাসিটেন্সটা। আমরা এই যে কথাটা বললাম, মানে কে এর কথাটা, এই কে এবং এই যে উদাহরণটা যেটা আমরা দিয়েছি যে ইফিসিয়েন্সি অফ আ ইনসুলেটর, এটার মানের উপর নির্ভর করে বা এই ইকুয়েশনগুলোর উপর নির্ভর করে আমরা সামনের যে পার্টগুলো আনবো সেই পার্টগুলোতে আমরা ক্যালকুলেশনগুলো করার চেষ্টা করব। এখন প্রশ্ন হচ্ছে এই যে ডিস্কের কথা বললাম, এই ডিস্কগুলো যে ভালো ইনসুলেটর সেটা আমরা কিভাবে বুঝবো? বা এই যে আমরা বলছি যে এই ইনসুলেটরগুলো যদি ভালো হতে হয় তার মধ্যে কী কী ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে? প্রথমত বলছি যে যদি আমাদের এই ইনসুলেটরের ডিস্কগুলো বা পুরো ইনসুলেটর যদি ভালো হতে হয়, ফার্স্ট রুলস হচ্ছে ইট হ্যাজ টু বি ভেরি হাই রেজিস্টিভ, অর্থাৎ এর মধ্যে দিয়ে কোনোভাবেই ফ্ল্যাশ ওভার ভোল্টেজ যেতে পারবে না বা কারেন্টও যেতে পারবে না। তাহলে আমরা জানি যে বাধা প্রদান করবে, উইচ ইজ হ্যাজ টু বি ভেরি লার্জ। ইট মিনস দ্যাট যে মেগা ওহমের মতো আমাকে বাধা দিতে হবে। 2 নম্বর যে পার্টটা সেটা হচ্ছে গুড মেকানিক্যাল স্ট্রেংথ। গুড মেকানিক্যাল স্ট্রেংথ বলতে কি বোঝাচ্ছি? আমি উদাহরণ হিসেবে বলছি যে এটা হচ্ছে সে কন্ডাক্টরটাকে আমাকে ধরে রাখতে হবে। তার মানে কি? এবং এই কন্ডাক্টর বিশেষ করে হাই ট্রান্সমিশন লাইন মিন যে 132 কিলোভোল্ট বা 230 বা 400 কিলোভোল্ট লাইনের যে বান্ডেল কন্ডাক্টরগুলো আমরা ব্যবহার করছি, যার ওয়েট অনেক অনেক বেশি, কয়েকশো বা কয়েক হাজার কেজির মতো হয়, বিকজ এটা তো কয়েক কিলোমিটার বা কয়েক মাইলের মতো লম্বা। তো যাই হোক, এইগুলোকে যদি হোল্ড করে রাখতে হয় তাহলে ডেফিনেটলি আমার যে ইনসুলেটরগুলো হবে, আমার হাতের সাথে যে ইনসুলেটরগুলো থাকবে সেই ইনসুলেটরগুলো অনেক বেশি স্ট্রং হতে হবে। এই জন্য বলছে যে ইট হ্যাজ টু বি ভেরি হাই মেকানিক্যাল স্ট্রেংথ। 3 নম্বর যেটা বলেছে সেটা হচ্ছে হাই পারমিটিভিটি। পারমিটিভিটি বলতে কি বোঝাচ্ছে? এই যে ইনসুলেটরগুলোর কথা বলছে, এই ইনসুলেটরগুলোর মধ্যে
কোনোভাবেই এই পোরাস ফ্যাক্টরগুলো থাকবে না। পোরাস ফ্যাক্টর মানে কি, এর মধ্যে কোনোভাবে বাতাস ঢোকা যাবে না, অর্থাৎ একটা মসৃণ সুন্দর একটা ইনসুলেটর আমাদের লাগবে, যেটাকে আমরা বলছি হাই রিলেটিভ পারমিটিভিটি। তারপরের যে পয়েন্টটা, গুড ডাইইলেকট্রিক স্ট্রেংথ হবে। গুড ডাইইলেকট্রিক স্ট্রেংথ হলে কি হবে, এর মধ্যে যদি ফ্লাশ ওভার ইনকেস যদি কিছু পরিমাণ হয়, মনে করেন যে এইখানে যদি, যেহেতু আমাদের কন্ডাক্টরটা থাকে, যদি ফ্লাশ ওভারটা হয় তাহলে প্রথম কোথায় হবে, এই জায়গাটায় হবে, অবশ্যই এই জায়গাটায় হবে। যদি এই জায়গায় হয় তাহলে এরপরে ট্রাই করবে এদিকে এদিকে এভাবে করে আস্তে গ্রাউন্ডে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু যদি আমার হাই ডাইইলেকট্রিক স্ট্রেংথ হয় তাহলে কি হবে, এই যে ফ্লাশ ওভার, এই ফ্লাশ ওভারটাকে সে যতটা সম্ভব কমানোর চেষ্টা করবে, সেটাকে রিপ্রেজেন্ট করছে। তারপরে বলছে ওয়াটারপ্রুফ এবং নন পোরাস। পোরাসের কথা অলরেডি বললাম যে ফুটো ফুটো ছিদ্র যেন না থাকে। একই সাথে আমার এই ইনসুলেটর জন্য কোনোভাবেই মানে পানিতে চিপচিপ না হয়ে যায়, অর্থাৎ ওয়াটারপ্রুফ হতে হবে। অর্থাৎ আপনারা যদি খেয়াল করে দেখেন, আমরা যখন কয়েকশো বছর পূর্বে আমরা যখন যে প্লেটে ভাত খেতাম সেটা মাটি দিয়ে তৈরি করতো, সেই প্লেটের মধ্যে যখন পানি দিত, বা এখনও আমরা মাটির জিনিস ব্যবহার করি, সেটা পানিটাকে অ্যাবজর্ভ করে রাখে। কিন্তু আমরা যদি পোর্সেলাইন বা আদার যে ব্যাটারিজগুলো আছে, গ্লাস এবং পোর্সেলাইনের যে মিশ্রণ, এগুলোতে কি হয়, পানিগুলো আটকে থাকে না, পানির ফোঁটাটা আস্তে করে পড়ে যায়। আমরা উদাহরণ হিসেবে যদি বলি কচুর পাতার কথা বা কলা পাতার কথা, কলা পাতার উপরে পানি পড়লে কি হয়, পানিগুলো আস্তে করে চলে যায়। ঠিক একইভাবে আমাদের যে ম্যাটেরিয়ালস দিয়ে আমরা তৈরি করব সেটা অবশ্যই ওয়াটারপ্রুফ হতে হবে এবং নন পোরাস হতে হবে। আমরা এই যে ইকুয়েশনগুলো নিয়ে কথা বলেছি, বিশেষ করে কে এর মান এবং ইটার মান, ইফিসিয়েন্সি অফ ইনসুলেটর, এটার উপরে আমরা ধারাবাহিক পর্বগুলোতে আমরা অঙ্ক সমাধান করব এবং অ্যানালাইটিক্যাল যে প্রবলেমগুলো বা ইফেক্টগুলো কী হয় সেটা নিয়ে আমরা আলোচনা করবো ডেফিনেটলি। একই সাথে এখানে একটা কথা বলে রাখি, যেটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে আগামী অঙ্কগুলোতে। এই যে আমরা V3-র কথা বলছি, এই যে V2-র কথা বলছি, V1-এর কথা বলছি, V2 এর মান বেশি না V3-র মান বেশি? মেক সেন্স যে V3-র মান বেশি হবে। কেন? কারণ এই কন্ডাক্টরটা এখানে আছে, যদি এখানে স্কিন ইফেক্ট বা করোনা ইফেক্টের কারণে যদি ফ্লাশ ওভার হয়, ফ্লাশ ওভার জিনিসটা কি? ফ্লাশ ওভার জিনিসটা হচ্ছে এরকম যে, ধরি এখানে একটা গ্লাস আছে, সেই গ্লাসের উপরে আমরা কন্টিনিউয়াসলি পানি দিচ্ছি, পানি দেওয়ার পরে এই যে উপরে যে উঠে পড়ছে পানিটা, এক্সেস যে পানিটা, সেটাকে আমরা ফ্লাশ ওভার বলবো। তাহলে স্কিন ইফেক্ট বা করোনা ইফেক্টের কারণে অবশ্যই এই কন্ডাক্টরের মধ্যে কন্টিনিউয়াসলি যাচ্ছে, এবং যেহেতু ইলেকট্রিসিটি যাচ্ছে বা বিদ্যুৎ যাচ্ছে, এবং এটার মধ্যে যদি করোনা ইফেক্ট এবং স্কিন ইফেক্টের মান যদি বেশি হয়, তাহলে অবশ্যই আমার ফ্লাশ ওভার বেশি হবে বা ভোল্টেজ উপচে পড়বে। তাহলে কোথায় বেশি পড়বে? অবশ্যই এই ডিস্কে বেশি পড়বে বা এই ডিস্কে বেশি পড়বে, যার কারণে V3-র মান সবচাইতে বেশি হবে। অর্থাৎ V3 ইজ গ্রেটার দেন V2 ইজ গ্রেটার দেন V1, অর্থাৎ V3-র মান অবশ্যই অন্য জায়গার ভোল্টেজ থেকে বেশি হবে।